হ্যালো, ওয়েলকাম। আপনি জানেন আপনি দেখছেন ডিউ টিভি। আপনি এও জানেন তিতাস একটি নদীর নাম, কিন্তু আপনি হয়তো জানেন না তিতাস শুধুমাত্র একটি নদীর নাম নয়। তিতাস এমন একজন ব্যক্তির নাম যিনি সব্যসাচী। সব্যসাচী মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন, যিনি সমান দক্ষতায় দু হাত দিয়ে তীর নিক্ষেপ করতে পারতেন। ঠিক তেমনিভাবে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি একজন সব্যসাচী। তার দক্ষতা অভিনয় এবং তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন মঞ্চ এবং সিনেমার পর্দা উভয় জায়গাতেই। অভিনেতা হওয়ার ইচ্ছা নিয়ে ঝিনাইদহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে পড়তে আসেন তিনি। শিক্ষা জীবনের শুরু থেকেই মঞ্চে তার মুন্সিয়ানার পরিচয় মেলে। 2012 সালে গ্রামীণ ফোনের এক বিজ্ঞাপন চিত্র অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে টেলিভিশন পর্দায়। এরপর বড় পর্দায় অভিষেক ঘটে 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের মাধ্যমে, যা তাকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ বিরতির পর 2021 সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নোনা জলের কাব্য, যা সেই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। 2007 সালে প্রভাষক হিসেবে যোগদানের পর বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গুণী এই অভিনেতা ও শিক্ষকই আমাদের আজকের অতিথি। তিনি তিতাস জিয়া, আর আমাদের চোখে সব্যসাচী। আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা তিতাস জিয়া। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, যে সব্যসাচী আপনি, আপনার এই সব্যসাচী হবার অনুভূতিটা কেমন? সরি, এটা সব্যসাচী এই বিশেষণ আমার জন্য আসলে প্রযোজিত হওয়া উচিত না। আমাদের বাংলাদেশে একজন লেখক যাকে সব্যসাচী বলা হয়, এবং তিনি হচ্ছেন সৈয়দ শামসুল হক। তিনি কবিতা লিখেছেন, অসাধারণ উপন্যাস লিখেছেন, মঞ্চের জন্য নাটক লিখেছেন। তিনি দুই হাতে লিখেছেন। আমরা দুই হাতে কাজ করে যাচ্ছি, কিংবা দুই হাতে কাজ করতে পারি, এরকম বিশেষণ পাওয়ার মতো যোগ্য এখন আমি হয়ে উঠি। কিন্তু স্যার, আমরা আপনাকে সব্যসাচী বলছি কারণ আপনি যেটি করেছেন অভিনয়, আপনি তো একজন অভিনেতা। সেই অভিনয়ের জায়গায় আপনি মঞ্চ এবং সিনেমার পর্দা দুই জায়গায় হচ্ছে সমান তালে দক্ষতার প্রমাণ রাখতে পেরেছেন। এটা কিন্তু সবাই পারে না। আমরা অভিনয় দেখার পর বলি যে অভিনয়টা আসলে মঞ্চ লাগছে, সিনেমা লাগছে না, কিন্তু আপনার ক্ষেত্রে এমনটি হয়নি। সো আপনি দুই জায়গায় অনন্য ভূমিকা রাখতে পেরেছেন, এবং সেই জায়গা থেকে আমরা আপনাকে সব্যসাচী হিসেবে গণ্য করেছি, এবং আমরা আশা করবো আপনি এটির সাথে গ্রহণ করবেন। আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আমি জানি যে আমাকে আরো অনেক দূর যেতে হবে। কারণ আপনি জানেন যে অভিনয়টা এটা এরকম না যে আপনি এটা শিখে গিয়েছেন। এটা এরকম কোনো স্কিল না যে আপনি কিছু দূর রপ্ত করার পর আপনি বলতে পারেন যে আমার শেখা শেষ হয়ে গেছে। সো একজন অভিনেতার জন্য এটা শেখা শেষ হয় না। তো আমি মনে করি না যে আমার কোনোভাবেই, আমি এখনও শিখছি। আমি খুব শীঘ্রই একটা মঞ্চ নাটকের রিহার্সাল শুরু করব। সেখানে আমার যিনি ডিরেক্টর, আমার শিক্ষক, আমি ওনাকে বলেছি যে আমার জন্য নতুন ট্রেনিং লাগবে। কারণ নতুন ট্রেনিং ছাড়া আপনি আর নতুন কিছু কীভাবে উদ্ভাবন করতে পারেন। তো মূল কথা হচ্ছে যে আমি এখনও শিখছি, আমার শেখা শেষ হয়ে যায়নি। আর সব্যসাচী, ঠিক আছে, আপনারা বলছেন দোয়া করেন যেন আমি এরকম হয়ে উঠতে পারি। অবশ্যই স্যার, সবসময় দোয়া। এবং আপনি যে অভিনয় শেখার কথাটি বললেন, যে অভিনয় শিখতে আপনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে, এই শিখতে আসার একটু গল্পটা শুনতে চাই। ঝিনাইদহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে আসার। মানে আমি অভিনেতাই হতে চেয়েছি। মানে এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের থিয়েটার ডিপার্টমেন্টে, যেখানে এখন আমি শিক্ষকতাও করি, সেখানে যে ছেলেমেয়েরা সত্যিকার অর্থে যে থিয়েটার করার জন্য পড়তে আসে তা না। অনেক সময় অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে এখানে পড়তে আসে। কিন্তু ফরচুনেটলি আমি এখানে পড়তেই চেয়েছিলাম যে আমি অভিনেতা হতে চাই। তো এটা সেই সময়ের প্রেক্ষাপটে খুব কঠিন ছিল। বাংলাদেশে এখনকার মতো তখনও এটা টেলিভিশন ইন্ডাস্ট্রি এটা তৈরি হয় না। সুতরাং আপনার মানে অভিনয় করে জীবিকা নির্বাহ করার সুযোগ তখন কেউ কল্পনাও করতো না। এক বিটিভি ছিল, তো সেখানে আর কয় টাকা কিংবা আপনি কত টাকা কাজ পেতে পারেন, আর না হয় আপনাকে সিনেমাতে যেতে হবে, এবং সেখানে আপনার লাখের ব্যাপার আছে। আর থিয়েটার করে তো এটা পয়সা এখনও পাওয়া যায় না, কিংবা পাওয়া গেলেও এত সামান্য যেটা দিয়ে আপনি হয়তো আপনার চা রিক্সার খরচ হবে। কিন্তু সেই সময় আমরা অভিনেতা হতে চেয়েছি। কারণ আমার মনে হচ্ছে যে এটা এমন কিছু যেটা আমি করতে চাই, এ কারণেই। এবং আপনার অভিনেতা হবার পেছনে কিন্তু আপনার বাবার এক ধরনের অনুপ্রেরণা আছে। আমার আব্বাকে আমি ছোটবেলায় মঞ্চে অভিনয় করতে দেখেছি, কিন্তু আমাদের যে নিম্ন মধ্যবিত্তের সংসার, এখানে এই ধরনের স্বপ্ন
আসলে এগুলো ক্যারি করে নিয়ে যাওয়াটা ভীষণ মুশকিলের, কারণ আপনার দায় আছে, দায়িত্ব আছে। কিন্তু আমি হয়তো সেই অল্প কিছু মানুষজন যারা আসলে কোনো দায় কিংবা দায়িত্ব নিতেই চাই নাই, তাদের ভিতরে একজন, যারা যে তার মানে আমার যে ইচ্ছা, আমার যে স্বপ্ন, আমি যা হতে চেয়েছি সেটার পেছনে ছুটেছি। সো এই কারণে থিয়েটার ডিপার্টমেন্টে ভর্তি হওয়া। এবং থিয়েটার ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরই আপনি তো অভিনয়ের সাথে সংযুক্ত হয়ে গেলেন। তো আপনি অভিনয় করেছেন দুই জায়গাতেই, সিনেমা এবং মঞ্চে। আমরা শুরুতে মঞ্চের দিকে যদি আসি, মঞ্চে অভিনয়ের ক্ষেত্রে আপনি বিভিন্ন চরিত্র প্লে করেছেন, ইডিপাস করেছেন, ম্যাকবেথ করেছেন। আপনার পছন্দের চরিত্র যদি জানতে চাই মঞ্চের। এটা আসলে বলা মুশকিল, এক একটা ক্যারেক্টারের জার্নি এক এক রকম থাকে। যেরকম আমি লাস্ট বাংলাদেশে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে রিজওয়ান হচ্ছে এমন একটা ছেলে যার পরিবারের সবাইকে হত্যা করা হচ্ছে এবং তাকে দোষ দেওয়া হচ্ছে যে সেই হত্যা করেছে, এবং এই ছেলেটা এই পরিবারের সবাইকে আগলে রেখেছে, তাদেরকে ইভেন কবর দিতে দিচ্ছে না, কারণ সে তার পরিবারের সদস্যদেরকে হারাতে চায় না। এটা যেরকম একটা চরিত্র ছিল। আবার আমরা ম্যাকবেথ করেছি, যে ম্যাকবেথ তার ডিজায়ারকে ফুলফিল করার জন্য, মানে ডিজায়ার আমি এটা এভাবে বলি যে সে যা চায় সেটা হওয়ার জন্যে যা ইচ্ছা তাই করে। একই সাথে আমি মির্জা গালিবের কথা বলতে পারি। মির্জা গালিব যার একটা ইন্টারনাল জার্নি আছে। আবার আপনি ঈর্ষা নাটকে যুবকের কথা বলতে পারেন। যুবক একজন মানুষ যার ভেতরে প্রতারিত হবার অনুভূতি এটা তীব্রভাবে কাজ করে। সুতরাং এক একটা চরিত্র এক এক রকম, কোনোটা থেকে কোনোটাকে আসলে মানে এটাকে তুল্যমূল্য করা সম্ভব না। প্রত্যেকটাই প্রিয় চরিত্র, প্রত্যেকটা কাজ করতে গিয়ে আমি মানে অনেক আনন্দ পেয়েছি, অনেক কিছু শিখেছি। মানে প্রত্যেকটা চরিত্র অনন্য হলেও আপনার কি কখনো কোনো চরিত্র অভিনয় করবার সময় এমনটা মনে হয় যে এই চরিত্রের সাথে আমি আত্মিক কানেকশনটা বেশি পাচ্ছি এবং সেই চরিত্রটা তখন বেশি প্রিয় হয়ে ওঠে, কিংবা আপনার অভিনয় করতে আপনার সুবিধা করে দেয়? না, এরকম কিছু হয়নি। আমরা যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রচুর রিহার্সেল করেছি। আমার বরং এটা শোতে, ধরেন যখন এটা শো হয় তখন এক ধরনের দর্শকের সাথে একটা কমিউনিকেশন হয়, দর্শক রেসপন্ড করে, তখন এক ধরনের ভালো লাগা, তীব্র ভালো লাগায় কাজ করে। কিন্তু এটা যে রিহার্সেল আছে সেটা আরও অনেক বেশি এক্সাইটিং আমি বলবো। তার কারণে এখানে আপনি নানানভাবে চরিত্রটাকে বিশ্লেষণ যেমন করেন তেমনিভাবে এটা প্রয়োগ করে দেখেন, টু সাম এক্সটেন্ট আপনি এটাকে এক্সামাইন করেন, এবং এর ভেতর দিয়ে আপনি চরিত্রটাকে চরিত্রের সাথে আপনারও বোঝাপড়া হয়, সেই বোঝাপড়া নিয়ে আপনি দর্শকের কাছে যান। তো আমি রিহার্সেলের সময় এই চরিত্রগুলোর যেই ধরনের উন্মোচন ঘটে সেইটা আমাকে বরং অনেক বেশি এক্সাইটেড করে। যেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়া যদি এটা আমার মনে হয় যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি জানি না, আমার কখনো এরকম হয়নি যে না এই চরিত্র আমাকে বেশি টানছে। হ্যাঁ, এটা ঠিক যে চরিত্র যত বেশি গভীর, যে চরিত্রের ভিতরে আপনার বৈচিত্র্য যত বেশি, সেটা অনেক বেশি আগ্রহী করে। আমি আপনাকে যে 4টে চরিত্রের কথা বললাম, এই 4টে চরিত্র অনেক জটিল এবং গভীর, এবং এটা আপনাকে বড় ধরনের চ্যালেঞ্জের ভিতরে ফেলে দেয় একজন মানুষ হিসেবে, একজন অভিনেতা হিসেবে। আমি আসলে এটা বলতে পারবো না যে কোনটা এটা আমার বেশি প্রিয়। আমার সবগুলো কাজ করে, সবগুলো রিহার্সেল প্রক্রিয়া এবং এটা প্রেজেন্টেশন সবগুলোই আমাকে ভীষণভাবে কি বলবো, আমাকে উত্তেজিত করেছে। আপনি চরিত্রের প্রস্তুতির কথা বলছিলেন, মঞ্চের কিভাবে চরিত্রের জন্য নিজেকে আপনি প্রস্তুত করেন। এরপর আপনি যখন মঞ্চ থেকে প্রথমবার সিনেমার পর্দার জন্য চরিত্রের জন্য প্রস্তুত হচ্ছিলেন, মৃত্তিকা মায়া, যেটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে, সেই প্রস্তুতির পার্থক্যটা কিরকম ছিল? সেই আমরা যদি বৈশাখদার প্রস্তুতির কথা বলি, পার্থক্য কি মঞ্চের সাথে সিনেমার পর্দার চরিত্রের প্রস্তুতির জন্য? আমি এমন কিছু পার্থক্য দেখি না। মানে আমার কাছে, মানে আমি এরকম না যে আমি খুব ক্যামেরা কনসিয়াস, কিংবা আমি এরকম অভিনেতা না যে আমি ক্যামেরার অনেক টেকনিক্যাল বিষয়গুলো বুঝি। আমি আসলে কিছুই বুঝতাম না। আমি কাজ করতে গিয়ে আমি কিছু সেখানে শিখেছি। ইভেন আমি লেন্সও জানতাম না।
তো যার জন্য আমার জন্য আমি বলবো আমার জন্য সহজই হয়েছে, সুবিধাই হচ্ছে যে আমি যে প্রক্রিয়ায় অভিনয় অনুশীলন করেছি, আমার যে প্রস্তুতির যে প্রক্রিয়া, আমি সেই প্রক্রিয়ায় অনুসরণ করেছি। ফলে ওইখানে যাওয়ার পরে আমি ফরচুনেট যে আমার ডিরেক্টর ছিলেন গাজী রাকায়েত, এবং উনি নিজে একজন অভিনেতা। মৃত্তিকা মায়ের সময় যেটা হচ্ছে, উনি আমাকে চিত্রনাট্য তো দিয়েছেন, ইভেন শর্ট ডিভিশন পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছেন। সাধারণত এখনকার ডিরেক্টর এটা দেন না। ফলে আমি এটা জানতাম যে কোন সিনে এটা আমাকে কতটুকু কি দেখা যাবে, সেটা এক জিনিস। কিন্তু আমি তো অভিনেতা হিসেবে ধরেন আমি রিয়্যাক্ট করি ফিজিক্যালি। ফলে এরকম না যে আমার এখানে 85 লেন্স আছে, আমাকে শুধুমাত্র একটা খুব বিগ ক্লোজ আপে আছি আমি, সুতরাং আমার শরীরের অন্য অংশ, কোনো ধরনের আমার ফেসটা দেখা যাচ্ছে, আমার অন্য অংশ অ্যাক্টিভ না, ব্যাপারটা এরকম না। সো যেহেতু অভিনেতা হিসেবে আমি ফিজিক্যালি রিয়্যাক্ট করি, এবং আমি মনে করি সেটাই হওয়া উচিত। তো এরকম না যে আমি ধরেন শুধুমাত্র আমার ফেসের কিংবা আমার কাঁধের উপরের প্রস্তুতি নিয়েছি। আমি জানি না এটা কিভাবে হতে পারে যে আপনি অভিনেতা হিসেবে শুধু উপরের প্রস্তুতি নিচ্ছেন, আপনার শরীরের নিচের অংশ আসলে অ্যাক্টিভ না। ফলে যেটা হচ্ছে যে আমি চরিত্রের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেছি। চরিত্রের সাইকোলজি বুঝতে পারলে, সে কীভাবে চিন্তা করে সেটা বুঝতে পারলে আমার মনে হয় যে এটা আপনি অনেক দূর এগিয়ে যাবেন। তো আমি যখন ওইখানে গিয়েছি আমি এগুলো নিয়ে চিন্তা করি নাই। আমাকে গাজী রাকায়েত আমাকে সিন অ্যানালাইসিস করেছেন, আমি আমার অ্যানালাইসিস বলেছি, আমরা এক জায়গায় একমত হয়েছি, এবং তারপরে আমরা এটা করে দেখতে চেষ্টা করেছি। এরপরে ওনার ক্যামেরার লেন্স কী ছিল, ক্যামেরা পজিশন কী ছিল, এটা নিয়ে আমার একটা সিন বাদে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। আপনার মাথা ব্যথা তাহলে শুধুমাত্র ছিল অভিনয়টুকু নিয়ে, যে আমাকে অভিনয়টুকু করতে হবে, আমার কাজ অভিনয় করা। এরপর উনি কিভাবে রেকর্ড করবেন এটা ওনার বিষয়। ঠিক এক্ষেত্রে যারা এখন আসলে অভিনয় করতে চান দুই মাধ্যমেই, তাদেরকে আপনার উপদেশটুকুন কি থাকবে? দেখেন, আমার কোনো উপদেশ নাই। আমি অভিনেতা হিসেবে আমি আমার কাজটা করতে চাই। আমি মনে করি যে অভিনেতা হিসেবে আমার প্রস্তুতির জায়গাটা এটা শতভাগ নিশ্চিত করতে চাই, এবং সেইটা পারফরমেন্স করার সময় আমি দেখতে চাই যে এটা ঠিকঠাক আছে কিনা। সৌভাগ্যজনকভাবে আমি যে সমস্ত ডিরেক্টরদের সাথে কাজ করেছি, ওনারা খুবই সেন্সিবল পারসন ছিলেন, এবং ওনারা আমার কথা শুনেছেন, এবং মানে আমি কিভাবে সিনটা ভাবছি এটাও ওনারা যেরকম ওনার কথা বলেছেন, একইভাবে আমার কথাও এটা জিজ্ঞেস করেছেন যে আমি এটা কিভাবে ভাবছি। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে যেহেতু তারা অনেক সেন্সিবল এবং তাদের অন্তর্দৃষ্টি আছে, ওনারা অনেক ক্ষেত্রে আমি যেটা বলেছি সেটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন। ফলে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা সিন আপনার নতুন করে ডিজাইন হয়েছে শ্যুটের আগেই, যেটা এক ধরনের ডিজাইন ছিল। এরকম মৃত্তিকা মায়াতেও লাইটের পজিশন হয়ে গেছে, সেট ঠিক আছে। আমি রাকেত ভাইকে গিয়ে বলেছি যে আমি এইভাবে ভাবছি, তো উনি প্রথমে এটা বুঝতে পারেন না। আর আসলে এই ধরনের মুভিতে যেহেতু এটা 35-এ শ্যুট হয়েছে, সো এটা অনেক কস্টলি ব্যাপার ছিল, সময় খুব গুরুত্বপূর্ণ। তো উনি প্রথমে এটা বুঝতে পারেননি, তখন বলছে যে না, যেভাবে আছে সেটিংস হয়ে গেছে, এভাবে এটা করো। আমি বলছি আমি আপনাকে এটা ডেমো দেখাই। তারপর আমি যখন এটা সিনটা এইভাবে করবো, এটা ডেমো দেখালাম, তারপর উনি এগ্রিড হয়েছেন, এবং তারপরে আমাদের সেটে খুব বেশি পরিবর্তন করতে হয়নি, কিন্তু লাইট রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে। রাত তখন 2টা বাজে, উনি এটা করেছেন। সো আমি মনে করি যে আমি 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 যেভাবে কাজ করি, আমার ক্যারেক্টারের উপরে আমার ফোকাস থাকে। আর যেটা আমি ওই বিষয়ে কিছু জানি না, তো ওনারা আমার চেয়ে অনেক অনেক ভালো জানেন। এখানে নানানগুলো সেক্টর আছে এবং সেক্টরের হেড আছে, তারা খুব ভালো জানেন, তারা এক্সপার্ট এই বিষয়ে। সুতরাং আমি যেটা জানি সেখানে আমার মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। অন্য কিছু এটা আমি যদি না পারি, ওনারা তো আমাকে শিখিয়ে দেন, সুতরাং আমাকে এটা নিয়ে ভাবার দরকার কি? একদমই তাই। এখন যদি অভিনয়ের পরবর্তী ধাপটাতে আসি, অভিনয় হয়ে গেছে, দর্শক প্রতিক্রিয়া, দুই মাধ্যমে দুভাবে প্রতিক্রিয়া আপনারা পেয়ে থাকেন। মঞ্চে সামনাসামনি দর্শক বসে থাকেন, সিনেমা রিলিজের পর দর্শকরা প্রতিক্রিয়া জানান। আপনি কোনটাকে বেশি উপভোগ করেন? দেখেন, এখন তো ধরেন সোশ্যাল মিডিয়া আছে, এটা তো মৃত্তিকা মায়ার কথা তো এখনও মানুষজন আমাকে বলে। আবার আমি যখন নোনা জলের কাব্যটা শ্যুট করতে গিয়েছি, আমাদের চিফ এডি ছিলেন তানভীর হোসেন, উনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। উনি এখানে ম্যাকবেথ নাটক দেখেছিলেন, সো উনি তখন আমাকে ম্যাকবেথের কথা বলেছিলেন। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন নাটকের কথা বলেন, চলচ্চিত্রের কথা বলেন, রিজওয়ানের কথা তো সবাই বলেন। তো মানে আমি যদি একদম সত্যি কথা বলি, আমার এটা খুব ভালো লাগে।
কিন্তু আরও আরও সত্যি কথা হচ্ছে যে এগুলো পাওয়ার জন্য আমি কাজ করি না। মানে এটা পেতে আমার ভালো লাগে, ধরেন কেউ ভালোবাসছে, কেউ প্রশংসা করছে, কিংবা আমি কাজ করি সেটা কেউ রিকগনাইজ করছে, এটা ভালো লাগে। একই সাথে সমালোচনাও আছে, সবাই যে এটা নির্জলা প্রশংসা করে তা না, কেউ কেউ এটা সমালোচনাও করেন, এবং সেটাও আমি খুবই মানে নতমস্তকে শুনি। আমি এরকম না যে উনি যদি ভুলও বলেন এবং সেটা আমি কোনো কাউন্টার দিতে যাই না। উনি বলেছেন ঠিক আছে, আমি শুনেছি, আমি থ্যাংক ইউ ভেরি মাচ বলি। তার কারণ আমার মূল উদ্দেশ্য এরকম না যে ধরেন এটা দর্শক এটা দেখেন, এটা ঠিক, কিন্তু আমি দর্শকের রুচি দ্বারা কিংবা দর্শকের চিন্তা দ্বারা প্রভাবিত হই না। আমি কাজ করি, আমার যে চরিত্রটা আছে এই চরিত্রটা কি, সেই চরিত্রটাকে আমি সার্ভ করি। আমি এবং আমার ডিরেক্টর আমরা দুজনে মিলে চরিত্রটার অ্যানালাইসিস তৈরি করি, এবং সেইটা যে অ্যানালাইসিস আছে সেটা আমরা সার্ভ করি, সেই পারপাস সার্ভ করি। এখানে দর্শক কী ভাববেন, কীভাবে নেবেন, এরা পছন্দ করবেন কি করবেন না, সেটা একেবারে আমার এটা চিন্তা থাকে না। সুতরাং তাদের প্রশংসা এবং নিন্দা দুটাকেই আমি সহজভাবে নিতে পারি, কিন্তু কিছু কিছু নিন্দা এটা কিংবা সমালোচনা এটা দুই একটা সমালোচনা আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, তো সেগুলো নিয়ে আমি এটা কখনো কাউন্টার দিতে যাই না, এবং এই যে প্রশংসা আছে সেটাতেও আমি ভেসে যাই না, আমার পা মাটিতেই থাকে। দর্শক বন্দনা কিংবা দর্শক ভাবনাকে যদি বাইরেও রাখি, প্রথম সিনেমায় আপনার অভিনয় মৃত্তিকা মায়া, আপনি সমালোচকদের বন্দনা পেলেন এবং আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও পেলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। এটি কিরকম অনুভূতি দেয় আপনাকে? দেখেন, আমি মনে করি যে আমাদের দেশে, দেখেন আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্স বলতে পারি। একবার থিয়েটার ডিপার্টমেন্টে একজন শিক্ষার্থী ভর্তি হতে আসছে, তো আমি বললাম যে তুমি থিয়েটারে কেন ভর্তি হতে আসছো, তুমি মিউজিকে যাচ্ছ না কেন? তো বলছে যে মিউজিক তো শিখতে হয়। আমি বললাম থিয়েটারে কেন? বলছে থিয়েটার অভিনয় তো শিখতে হয় না, এটা সবাই পারে। তো এটা হচ্ছে আমাদের গড় মানসিকতা, আমরা মনে করি যে ঠিক আছে আমাকে মিউজিকটা এটা শিখতে হবে, কিন্তু থিয়েটার এটা না শিখেও এটা করা যায়। আমাদের দেশে ধরেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টগুলো এখান থেকে যে গ্রাজুয়েটরা বের হচ্ছেন, এরা খুব বেশি এখানে প্রচলিত যেই মিডিয়া আছে যেখানে আপনি অভিনয় করতে পারেন, থিয়েটারের তো আসলে আপনার তো ছেলে মেয়েদের তো মাস শেষে কিছু টাকা লাগবে, ও সার্ভাইভ করবে কী করে? তো যদি সার্ভাইভ করার জন্য আপনি টেলিভিশন কিংবা ফিল্মে যেতে চান, তো সেখানে আপনার যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে আপনি কীভাবে সার্ভাইভ করবেন? আমি অ্যাওয়ার্ড পাওয়ার পরে, ধরেন অ্যাওয়ার্ড তো এটা অ্যাওয়ার্ডই, এখন ধরেন আপনি এটা পেয়েছেন, এটা হয়ে গেছে, মানে এটা অ্যাওয়ার্ড পাওয়ার আগেও আমি যা ছিলাম, অ্যাওয়ার্ড পাওয়ার পরে এটা তাই আছে, এটা আমার তো আর দুইটা পাখা গজায় নাই। সুতরাং এটা নিয়ে আমি আসলে খুব চিন্তিত না। আমার ভালো লেগেছে যে ঠিক আছে, এটা যারা পড়াশোনা করছে তারা ইন্সপায়ার্ড হবে যে ঠিক আছে তাহলে আমিও কাজ করতে পারি এইভাবে, এবং যারা কাজ করছেন তারাও মনে করতে পারেন যে হ্যাঁ, এটা শিখে আসলে হয়তো আপনি আপনার প্রথম কাজেই আপনার যদি ধরেন শেখা মানে কি? শেখা মানে হচ্ছে যে আপনার অনেকগুলো পথ আপনার জানা থাকা, আপনি বিশ্লেষণ করতে পারেন আপনার চরিত্র, আপনার কাজ বিশ্লেষণ করতে পারেন, আপনি ফর্ম এবং স্টাইল বিশ্লেষণ করতে পারেন, এবং তারপরে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর হতে পারেন। অনেক অভিনেতাই আছেন যারা ডিরেক্টর যা বলেন তাই করেন, হ্যাঁ সেটা ভালো, কিন্তু আপনার যদি বিশ্লেষণ থাকে তাহলে আপনি একজন স্বাধীন অভিনেতা হয়ে উঠতে পারেন। তো লেখাপড়া এই জন্যেই মানে স্কিল ট্রেনিং এই কারণেই দরকার। তো আমার মনে হচ্ছে যে যারা এখানকার গ্র্যাজুয়েট আছে তারা মনে করতে পারে যে হ্যাঁ এই চ্যালেঞ্জটা আমিও নিতে পারি, এবং যারা কাজ করছেন তারাও মনে করতে পারেন যে হ্যাঁ এটা শিখলে হয়তো আমার কাজের আরও গুণ বাড়তে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো দিক, এই পুরস্কার এই মেসেজটা দেয়। একদমই। কিন্তু পুরস্কারের বিষয়ে যদি আসি, প্রথম চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল আপনার অভিনীত, দ্বিতীয় চলচ্চিত্র 2020-এ, মাঝখানে 7 বছরের বিরতি, সেটিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। তাহলে কি কোনোভাবে আপনি ডিরেক্টরের লাকি চার্ম যে আপনি অভিনয় করলেই একটা সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যায়? তো এটা আসলে হয়ে গেছে, তাহলে আমাকে আরও কিছু কাজ করতে হবে, বিশেষ করে চলচ্চিত্রে এইটা প্রমাণ করার জন্য যে আমি লাকি চার্ম। কিন্তু এটা ঠিক যে মানে আমি যে কাজগুলো করেছি সৌভাগ্যজনকভাবে যে ডিরেক্টররা ছিলেন তারা খুবই ভালো ছিলেন, আমরা ভালো স্ক্রিপ্ট নির্বাচন করতে পেরেছি, আমরা
চেষ্টা করেছি অভিনেতা হিসেবে। আমার কো অ্যাক্টররা ভালো ছিলেন, এবং এখানে মঞ্চ এবং টেলিভিশনে যে টেকনিশিয়ানস ছিলেন তারা সবাই খুব সাপোর্টিভ ছিলেন, ফলে একটা টিম হিসেবে আমরা কাজ করতে পেরেছি। যেরকম আপনি ম্যাকবেথের কথা বলতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির যে সেন্ট্রাল থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে, এটা 22-23 বছর ধরে, সেটা কিন্তু ম্যাকবেথ নাটক দিয়ে শুরু হয়েছিল। আমি ছিলাম সে নাটকের ম্যাকবেথ। তো তারপরে আপনি 2006 সালে তারপরে আপনি মৃত্তিকা মায়ের কথা বলতে পারেন, এবং এটা তো গাজী আকাইদেরও প্রথম সিনেমা। আপনি নোনা জলের কাব্যের কথা বলতে পারেন, নোনা জলের কাব্য তো মানে আপনার সুমিতের ওটা প্রথম সিনেমা। এবং এর মাঝখানে আপনার আমরা যে রিজওয়ান করেছিলাম, রিজওয়ান তো সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশের মানে একজন অনন্য নির্দেশক। 1992-93 সালে উনি ঢাকার মঞ্চে কাজ করেছিলেন, বিষাদ সিন্ধু লাস্ট, এবং তারপরে উনি ডিপার্টমেন্টে কাজ করেছেন, কিন্তু ঢাকার মঞ্চে গ্রুপ থিয়েটারের যেটা এনারা বলেন, কিংবা যারা কেউ কেউ বলেন এটা মেইন স্ট্রিম, সেখানে তো উনি আর কাজ করেন নাই। উনি ফিরেছেন 2017 সালে রিজওয়ান দিয়ে, এবং সেখানেও আমি রিজওয়ান ছিলাম। তো হ্যাঁ, আমি ডিরেক্টরের জন্য লাকি চাম কিনা জানি না, কিন্তু আমি লাকি যে আমি এই কাজগুলোতে থাকতে পেরেছি। তবে আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি অভিনয় করতে চান এমন কিছু সিনেমায় যে সিনেমাগুলো কালজয়ী হয়ে থাকতে পারে বা সম্ভাবনা আছে। আমার মনে নাই। আপনি কি আসলে ভাবেন যে যখন চিত্রনাট্য আপনি নির্ধারণ করেন যে কাজ করব কি করব না, আপনার কি চিন্তা ভাবনা থাকে যে এই সিনেমাটা আসলে কোনো ইম্প্যাক্টফুল কাজ হতে পারে কি পারে না? আমি ইম্প্যাক্ট মানে এটা পুরস্কার পাবে কি পাবে না, পুরস্কারের বিষয় না, তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে কি, মানে হ্যাঁ, এটা শুধু পুরস্কার দিয়ে কালজয়ী হওয়া যায় না, এটাকে তাৎপর্যপূর্ণ হতে। হ্যাঁ, মানে এই কাজের ভেতরে ধরেন আমাদের এখানে লোকজন বলে যে মেসেজ আছে কিনা, মেসেজ শব্দটা ঠিক না, কেন আমি বলতে চাচ্ছি যে এই কাজটা কিছু বলতে চাই কিনা, সেটার জন্য সমাজে এটার গুরুত্ব আছে কিনা, কিংবা আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের ভ্যালুজ, আমাদের মানে যে বিশ্বাস, এগুলোকে প্রশ্ন করে কিনা, এগুলোকে চ্যালেঞ্জ করে কিনা, এরকম টেক্সট আমার জন্য ইন্টারেস্টিং লাগে। যে এই টেক্সট এটা প্রথাগত যে বিশ্বাস আছে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে, এগুলোকে প্রশ্নবিদ্ধ করে, প্রশ্ন উত্থাপন করে, সেই কাজগুলো আমার কাছে এক্সাইটিং লাগে। ওকে, আপনি আর অন্য আরেকটি সাক্ষাৎকারে এটাও বলেছিলেন যে আপনার মাঝে মধ্যে মনে হয় যে আপনার অভিনয় করার জন্যই জন্ম হয়েছে। তো মনে হয় অনেক ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তবে হ্যাঁ, আমি এখনো মনে করি যে মানে আমি অভিনয়ই করতে চাই, এটা আমি করতে চাই, আমার ভালো লাগে। মানে সহজ সরল স্বীকারোক্তি, আমি যখন রিহার্সালে থাকি আমি কখনো ক্লান্ত হই না, যদি না আমার শারীরিকভাবে মানে আমি যদি শারীরিকভাবে দুর্বল থাকি, এছাড়া আমি কখনো ক্লান্ত হই না, আমার ভীষণ ভালো লাগে, আই এনজয় ইট। ঠিক আপনার যেমন অভিনয় করতে ভালো লাগে, আপনি এনজয় করেন, ঠিক আমাদেরও, আমরা যখন তিতাস জিয়া স্যারকে অভিনয় দেখি, হোক সেটা মৃত্তিকা মায়া কিংবা নোনা জলের কাব্য, আসলে উপভোগ করা বাদে আর কোনো অনুভূতি আমাদের কাজ করে না। আমরা আপনাকে দেখতে অনেক অসম্ভব পছন্দ করি, আপনাকে দেখতে অসম্ভব ভালো লাগে। আপনি যে চরিত্রগুলোতে অভিনয় করেন, আপনি ঠিক যেভাবে অভিনয় করেন সেগুলো আমরা ভালোবাসি। কিন্তু আপনাকে আমরা সেই 2013-তে দেখেছি, তারপর 2020-এ দেখলাম, এবং পর্দায় তো সামনে দেখছি কিনা জানি না। এই যে আপনার বিরতিগুলো, এই বিরতি কি শুধুমাত্র নিজস্ব ব্যস্ততা নাকি অন্য কোনো কারণ? না, মূল কারণ হচ্ছে যে আমি মাঝখানে কাজ পাই নাই। মানে আমি কাজ করতে চেয়েছি, কাজ পাইনি, এটা একটু সরল কথা হয়ে যাচ্ছে। মানে আমি কিছু কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু সেগুলো আমাকে আসলে মানে এতটা আমার মনে হয়নি যে আসলে এখানে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি। আমরা মৃত্তিকা মায়ের শ্যুট করেছিলাম 2012 সালে, এটা 13 সালে রিলিজ হলো। আর আমরা নোনা জলের কাব্য এটা শ্যুট করেছি 2017-তে, এটা রিলিজ হলো মনে হয় 2021-এ। তো আসলে আপনি বলতে পারেন 5 বছর, মাঝখানে 5 বছরে আমার কাছে বেশ কয়েকটা কাজের প্রস্তাব ছিল, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এটা দরকার নাই। কিন্তু আবার আমি যে ধরনের কাজ করতে চেয়েছি সেরকম কাজও আমি পাইনি। তারপরে তো ধরেন আমি নোনা জলের কাব্য করলাম, এবং নোনা জলের কাব্য করেছি আমরা 18-তে, 6 বছর। তো তারপর আমি নোনা জলের কাব্য করলাম এবং পিএইচডি করতে বাইরে চলে গেলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে একটা কথা আছে যে সোনা রূপার দাম কমলো আমি বিধবা হওয়ার পরে। তো আমিও বাইরে গেলাম, এবং তারপরে আমার কাছে বেশ কিছু কাজের প্রস্তাব এসছে। আমি নোনা জলের কাব্য করার পর আমি যখন পিএইচডি করতে বাইরে গেলাম,
কিছু কাজের প্রস্তাব আমি পেয়েছি। এরকম 2-4টা কাজ ছিল যেগুলো ভীষণ ইন্টারেস্টিং ছিল, আমি এটা করতে পারিনি। তো সেটা এরকম 2-4টা কাজের জন্য আমার আক্ষেপ আছে। আর ফিরে আসার পরে তো এখন আমি প্রস্তুতি নিচ্ছি, আমরা মঞ্চে 2টা কাজ করব, যেটার একটা রিহার্সাল শুরু হবে আপনার জুন মাসের 1 তারিখ থেকে। তো জুলাই অগাস্টে আমরা হোপফুলি এটা অগাস্টে আমরা এটা শো করব, পরেরটা পরে। তো আমি এখন মঞ্চের এই কাজগুলো নিয়ে এটা ব্যস্ত আছি। দর্শক, আপনারা দেখছেন ডিউ টিভি, আপনারা দেখছেন সঙ্গে আছেন সব্যসাচী। সঙ্গেই থাকুন, কারণ আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। শিক্ষার্থী ভাবনা দেখতে চোখ রাখুন ডিউ টিভির পর্দায়। দর্শক, দেখছেন সঙ্গে আছেন সব্যসাচী, এবং সঙ্গে আসলে আছেন আপনারাও, কারণ আমরা আসলে আপনাদের প্রশ্ন নিয়েও হাজির হয়েছে আমাদের আজকের অতিথির কাছে। স্যার, আমাদের কিছু ভক্তদের প্রশ্ন আছে, আপনার যে ভক্তরা রয়েছেন তারা কিছু প্রশ্ন রেখেছেন, এবং সেই প্রশ্নগুলো আমরা আপনাকে করতে চাই। প্লিজ। প্রথম যে প্রশ্নটি, এবং এটি অনেকেই করেছেন, সেটি হলো আপনার সিনেমা কিংবা নাটকের কোনো একটি মনোলগ শুনতে চায় দর্শকেরা, আপনার ভক্তেরা। ম্যাকবেথ নাটকে অনেক মনোলগ ছিল। রিজওয়ান নাটকে একটা লাইন ছিল যে চিঠি তাকেই বলে যা সারা জীবন থেকে যায়, রুহিয়ার চিঠি রুহিয়ার নামে লেখা। ঈর্ষা নাটকে, আচ্ছা ঈর্ষা নাটক থেকে বলি, বাংলাদেশ প্রতীক্ষায় আছে এমন পুত্রের কন্যার যারা বলবে বড় হয়ে, ড্যাম ইট, পাকিস্তানে জন্ম নয় আমাদের। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বর্বর সৈন্যের সঙ্গে আমরা মিতালি করিনি। আমরা দালাল কি মুক্তিযোদ্ধা কোনোটাই নই। সীমান্ত পেরিয়ে আমরা ভারতে যাইনি, পিতার রক্তেও লাল করিনি দুহাত। শাপলা ফুল টেনে ছিঁড়ে দুপায়ে মারিয়ে বুট পায়ে প্রাসাদের সিংহাসন দখল করিনি। লোভ আর বিবাদের ঊর্ধ্বে আমরা, আমাদের জন্ম এই বাংলাদেশে। দুঃখিনী মায়ের কোলে জন্ম আমাদের, আমাদেরই হাতে প্রকৃত প্রস্তাবে মুক্ত হবে স্বদেশ। এই স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে আমি কতকাল, কত দীর্ঘদিন। তুমি শুনেছ আমার কথা ভালোবাসি, আমি শুনেছি তোমার নদীর স্রোত। তুমি শুনেছ আমার কথা ভালোবাসি, আমি শুনেছি তোমার নদীর স্রোতের মতো কণ্ঠস্বর। আচ্ছা এইটুকুই থাক না? দর্শক, যে ভক্ত যে প্রশ্নটি করেছেন, আপনার মনোকামনা পূর্ণ হয়েছে। এবং ডিউ টিভির দর্শক, আপনারা যেই অনুধাবন নিশ্চয়ই করতে পেরেছেন, তিতাস জিয়া কেন তিতাস জিয়া, কেন তিতাস জিয়া তার অভিনয় দিয়ে সমান দক্ষতা অর্জন করতে পেরেছেন মঞ্চে এবং অভিনয়ে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যেটি করেছেন আপনার এক ভক্ত। সেটি হলো যে নোনা জলের কাব্য সিনেমার শুরুতে রুদ্র যখন তার যে বাক্সটা নিয়ে যাচ্ছিলেন, তখন বাক্স ভর্তি অনেকগুলো স্কাল্পচার, এবং তাকে যখন জিজ্ঞেস করা হলো এর ভেতরে কি, তখন রুদ্র ভাই বললেন যে তার সংসার। তো এরকম আমরা যদি তিতাস জিয়াকে কল্পনা করতে বলি যে এমন একটি বাক্স, এবং এই বাক্সটাকে তিনি যদি সংসার বলেন, তাহলে তার বাক্সে আসলে কি কি থাকবে? মানে এরকম আমি যদি রুদ্রের মতো কোথাও যাই এবং সাথে যদি একটা বাক্স নিয়ে যাই, সে যদি তিতাস জিয়ার বাক্স হয় এবং সেই বাক্স যদি তিতাস জিয়ার সংসার হয়, তাহলে সেই বাক্সের মধ্যে কি থাকবে? আমি যদি এরকম রুদ্রের মতো কোথাও যাই আর আমার যদি এরকম একটা বাক্স থাকে, আমার মনে হয় শুধু আমার চশমাটা থাকবে, শুধু চশমা, খুব বেশি হলে আমার ল্যাপটপ, এর বেশি কিছু না। আপনার সংসার, আপনার চশমা এবং ল্যাপটপ, মানে রুদ্র তো অনেক কিছু সাথে নিয়ে যায়। আচ্ছা, ওর ভিতরে যে শুধু ওর স্কাল্পচারই ছিল তা না, ওর মায়েরও একটা স্কাল্পচার ছিল, ওর বাবার একটা ছোট ম্যাকেট ছিল, যেটা আমরা সিনেমায় দেখি না। সিনেমায় আমরা একটা শ্যুট করেছি, কিন্তু এটা এডিটিংয়ে এটা বাদ দেওয়া হয়েছে। ওর বাবারও একটা ভাস্কর্য বানায়, সেটার একটা ম্যাকেট, মানে প্রস্তুতিকালীন যেই একটা ডামি তৈরি করা হয় যেটাকে ম্যাকেট বলে, সেটাও ছিল। এবং আরও কিছু মেশিনারিজ ছিল, যেটা ধরেন ওয়েল্ডিং মেশিন এবং ইত্যাদি ইত্যাদি, বিদ্যুৎ সাপ্লাই
জন্য মেশিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল, যেটা আমরা কিন্তু আসলে দেখে মনে হয় যে শুধু স্কাল্পচারই ছিল। কিন্তু আমি যদি এখন কোথাও যাই তো আমার মনে হয় যে যা ছাড়া আমার চলবেই না সেটা হচ্ছে চশমা। চশমা না হলে ধরেন আর ল্যাপটপ, এই আর মানে আর সংসার মানে তো ধরেন এটার ইংরেজি ট্রান্সলেশন আছে ইউনিভার্স। এখন সংসার এটা বাংলায় করেছে, এখন ইউনিভার্স আমি আসলে জানি না, মানে আমার মানে এখনকার দিনে মানে আমি যা ছাড়া বাসা থেকে বের হই না তার ভিতর ধরেন ঘড়ি, মোবাইল, চাবি, ওয়ালেট, কিন্তু এগুলো সব ছাড়াই থাকা যাবে আমার মনে হয়। চশমা ছাড়া মনে হয় একটু কষ্টই হবে, কিন্তু চশমা ছাড়াও থাকা যাবে। আমার মনে হয় কিছুই থাকবে না, আমি একা একাই কোথাও চলে যেতে পারি, কিছুই দরকার নাই। ওকে স্যার, আরেক ভক্ত জানতে চেয়েছেন আমরা কবে আপনাকে আবার সিনেমা পর্দায় দেখতে পাবো? আমি জানি না, এটা আমার হাতে থাকে না। এটা মানে আমি জানি না। আমি যদি কাজের কিছু প্রস্তাব থাকে তাহলে যদি কিছু প্রস্তাব থাকে আমি এগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব, মানে আমি কাজ করতে চাইবো, কিন্তু আমি জানি না, এখন এটা নাই। কিন্তু আমরা মঞ্চে দেখতে পারবেন, মঞ্চে জুলাই আগস্ট এই সময় আমরা মঞ্চে কিছু কাজ নিয়ে হাজির হব। এই স্যার, আমরা একদমই শেষ পর্যায়ে এবং শেষ পর্যায়ের শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাই, আমরা তো আপনাকে সব্যসাচী হিসেবে আখ্যায়িত করেছি এবং যে পরিচয়গুলো আমরা জানি, আপনি একজন অভিনেতা, আপনি একজন নাট্য নির্দেশক, আপনি একজন চিত্রনাট্য লেখক, আপনি একজন শিক্ষক এবং গবেষক। এতগুলো চিত্রনাট্য আমি এটা লিখি নাই, আমাদের কিছু চিন্তাভাবনা আছে সেখানে যদি লেখা হয়, কিন্তু চিত্রনাট্য আমি লিখি নাই কখনো। আচ্ছা, যে এতগুলো পরিচয়, আসলে সেই এতগুলো পরিচয়ের মধ্যে আপনি সব থেকে কোন পরিচয়টি উপভোগ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন এই পরিচয়ে নিজেকে পরিচিত করতে? দেখেন, আমি তো অভিনেতা, এটা করতে চাই, কিন্তু ধরেন আমি যখন আমাদের গ্রামে যাই এবং কেউ বলে যে আমি অমুকের ছেলে কিংবা অমুকের নাতি, আমার ভালো লাগে। আবার আমি যখন আমার নানা বাড়িতে যাই তখন আমার মায়ের কথা বলে যে তার ছেলে, তখন আমাকে যখন চিনতে পারে যে এটা তার ছেলে, এটা আমার ভালো লাগে, ট্রুলি আমার একদম আমার ভেতর থেকেই ভালো লাগে। গ্রামে গেলে মানুষজন আমাকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনারা তো জানেন না আমার ডেজিগনেশন কি, কিন্তু সবাই বলে প্রফেসর, তো আদর করে বলে, ভালোবেসে বলে, সম্মান করে বলে, এগুলো ভালো লাগে। তো এরকম নানান পরিচয় আছে। আমাকে যদি আসলে অভিনেতা আমি করতে ভালো লাগে, আমার সেটা আমার খুব আনন্দের জায়গা। আবার আমি যখন ছাত্রদের সাথে কাজ করি, শিক্ষকতা করি, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ধরেন পরিচিত হওয়ার জন্য এই পেশার চেয়ে আমার যদি বলে যে কেউ যদি বলে একটা মানুষ হিসেবে লজিক্যাল এবং সিম্প্যাথেটিক, সেটা আমার বেশি ভালো লাগবে। পেশা দিয়ে পরিচিত হওয়ার চেয়ে আমার মনে হয় যে মানুষ হিসেবে যদি একজন মানুষ হিসেবেই যদি আমাকে রিকগনাইজ করে, রেসপেক্ট পাওয়া যায় যদি, এবং সেই হিসাবে যদি কিছু কন্ট্রিবিউট করা যায়, এই পরিচয়ই আমার মনে হয় যে সবচেয়ে আমাকে বেশি আনন্দিত করবে। ধন্যবাদ স্যার, আপনি আসলে যেই পরিচয়ে পরিচিত হতে চান সেই পরিচয়েই পরিচিত হয়ে উঠুন এবং আপনার সেই পরিচয় যেন আপনি ধারণ করতে পারেন, এই শুভকামনা। এবং একই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমরা সত্যি অনেক আনন্দিত আপনার সাথে কথা বলতে পেরে। আপনি কি আপনাদের দর্শকদের কিছু বলতে চান? না, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের বিভাগকেও ধন্যবাদ। আপনারা অনেক ইয়াং আর্টিস্ট এখানে কাজ করছেন, আপনারা আপনাদের স্বপ্নের দিকে ধাবিত হচ্ছেন, স্বপ্নের পেছনে ছুটছেন, এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে বয়স, সেই বয়সে বাংলাদেশের মানুষজন মুক্তিযুদ্ধে গিয়েছিল, এটা কখনো ভুলে যাবেন না। দেশ আপনাকেই গড়তে হবে। ধন্যবাদ স্যার। এবং দর্শক, আপনারা দেখছিলেন সঙ্গে আছেন সব্যসাচী,
এবং যেখানে আসলে আমরা শুনলাম এবং দেখলাম একজন সব্যসাচী কিভাবে ভাবেন, আমাদের তিতাস জিয়া স্যার কিভাবে ভাবেন, তিনি কিভাবে বিষয়গুলোকে দেখেন। এবং আমাদের এই সঙ্গে আছেন সব্যসাচীতে, এভাবেই আমরা এক এক দিন এক একজন সব্যসাচীকে নিয়ে হাজির হব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সব্যসাচীদের জীবন ধারণ এবং তাদের জীবন নিয়ে ভাবনার কথাগুলো। ততদিনে সাথেই থাকুন এবং সুস্থ থাকুন।